নর্মাল আরবিসি কাউন্ট কত থাকে? 5 to, হ্যাঁ, কতটা আয়তনে থাকে? হ্যাঁ, কতটা আয়তনে থাকে? 5 to 6 মিলিয়ন কতটা আয়তনের মধ্যে থাকে ব্লাডের? হ্যাঁ, কিউবিক মিলিমিটার, সেটাকে মাইক্রোলিটার বলা হয়। মাইক্রোলিটার, বুঝতে পেরেছো? তার মানে 1 মিলিমিটার মানে কতটুকু ছোট জায়গা। হ্যাঁ, তার মানে তার একটা ঘনক, তার মধ্যে ওই বিপুল সংখ্যায় থাকে, সংখ্যায় থাকে, এবং সেটা গণনা করতে হবে। সেটা গণনা করার জন্য মানুষের পক্ষে কি কর্তব্য? আরবিসি তো দেখা তো দূরের কথা, খালি চোখে দেখা তো আরবিসি দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না। খালি চোখে বেশিরভাগ সেলই দেখা যায় না। অনেক সময় মেয়াক্যারিওসাইট বা খালি চোখে একটু দেখা যেতে পারে, এগুলো খালি চোখে কিছু দেখা যায় না, অদৃশ্য সব। সেজন্য এটা কি করে গণনা করতে হবে? যেগুলো গণনা করতে হলে পরে সেটাকে ডাইলুট করতে হবে, বুঝতে পারছো? ডাইলুট করতে হবে, ডাইলুট না করলে হবে না। ডাইলুট করে তারপরে নির্দিষ্ট আয়তনে সেটাকে গণনা করতে হবে। তারপরে যেটা ডাইলুশন করা হয়েছে সেই ডাইলুশন ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কাজেই এগুলো সেইভাবে ম্যানুয়ালি হয়েছে, এখন ইলেকট্রনিক ওয়েতেও এসছে, পথেও এসছে। হ্যাঁ, সেখানে এইসব জায়গায় মানে এটা আমাদের অবদান, মানে এই গোলার্ধের অবদান কিছু নেই, সেটা পশ্চিম গোলার্ধের লোকেরাই করেছে, কারণ ওদের বুদ্ধিশুদ্ধি আমাদের থেকে একটুখানি কার্যকরী আর কি, বুঝতে পেরেছে, এফেক্টিভ। সেজন্য ওরাই এগুলো করেছে। হ্যাঁ, করে করে তারপরে দেখেছে যে ম্যানুয়ালি যেটা পাওয়া যাচ্ছে এটা অ্যাকুরেট কখনো সম্ভব নয়, এর জন্য ইলেকট্রনিক উপায়ও বেরিয়েছে। কিন্তু এইটি মেথডটা তোমাদের লাগবে শুধু পাস করার জন্য না, এটা বরাবরই দরকার আছে। তা এখন তোমার এটার জন্য যেই এটা হচ্ছে যে এখানে এটাকে বলছি হিমোসাইটোমিটার, বক্সটা হচ্ছে হিমোসাইটোমিটার, এবং এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে পিপেট রয়েছে, ডাইলুট করার জন্য পিপেট রয়েছে, আর একটা স্লাইডের মতো একটা জিনিস রয়েছে, এটা কাউন্টিং এরিয়া, কাউন্টিং চেম্বার, সেটাতে কাউন্ট করা হয়, ডাইলুট করার পরে কাউন্ট করা হয়। এখন এই যে দেখবে এখানে দুটো রয়েছে, দুটো রয়েছে, দেখবে একটাতে একটা বাল্বটা একটু স্ফীত বেশি, হ্যাঁ, এর তুলনায় এর স্ফীতি বেশি, হ্যাঁ, এবং এর ভিতরে একটা লাল রঙের একটা কিছু দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে, তার ফলে এটা, আর এর ভিতরে একটা হোয়াইট একটা বিড রয়েছে, তারপরে এটা হচ্ছে আরবিসি পিপেট। তার আজকে আমরা আরবিসি পিপেটের কাজই আমাদের হবে এগুলো, বুঝতে পেরেছি? তাই আরবিসি পিপেটে এটা ডাইলুট করা হয়। কি তরল দিয়ে ডাইলুট করা হয়? নর্মাল স্যালাইন দিয়েই ডাইলুট করা যায়। হ্যাঁ, নর্মাল স্যালাইনে কত পার্সেন্ট থাকে? সোডিয়াম ক্লোরাইড কত পার্সেন্ট থাকে? তোমার তোমার জিরো রোল, হ্যাঁ, তোমার কত কত পার্সেন্ট থাকে সোডিয়াম ক্লোরাইড? এইগুলো বলবে না, এ বলবে শুধু, জানো না, এই যে সত্য কথা বলেছি, এটাতে ঢালাও ক্ষমা। হ্যাঁ, কাজে জানা উচিত, হ্যাঁ, জানা উচিত, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি একটা মেডিকেল প্রফেশনের লোক, তোমাকে এটা কেউ বললো যে নর্মাল স্যালাইন তৈরি করে দিন, পাবে, সবই গুগলে সবই দেওয়া আছে, এখনো কোনো অসুবিধা নেই, এখন আর কাউকে ই করা যাবে না, ঠকানো যাবে না, সে বইটিতে বার করে দেখে নেবে, বুঝতে পারবে, দেখবে 0.9% বলছে, 9% মানে হচ্ছে 0.9 গ্রাম ইন 100 ml, এটা করলে নর্মাল স্যালাইন, সেটা দিয়েও হবে, সেটা দিয়েও হবে, যদি কিছু না থাকে, ফ্লুইড না থাকে, সেটা আরবিসি কাউন্ট করতে নর্মাল স্যালাইন দিয়ে করা যায়। আমাদের সময় নর্মাল স্যালাইন দিয়ে আমরা বেশিরভাগ করতাম, কোনো অসুবিধা কিছু নেই। আইসোটোনিক হওয়া দরকার, যাতে এটার কোনো রকম ই না হয়। আইসোটোনিক হলে পরে কি শেপ সাইজটার মোটামুটি নর্মাল থাকবে, যে সময়ের মধ্যে আমরা করছি তার মধ্যে খুব একটা চেঞ্জ হয় না। আর এখানে হেমস ফ্লুইড না হয়, হেমস HAYEM, এই 39 পাতা, এই দেখো 39 পাতাতে এখানে এই বইটাতে রয়েছে, আরও প্র্যাকটিক্যাল বই সবখানি দেওয়া আছে। এখন সেক্ষেত্রে হেমস ফ্লুইডের ভিতরে সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে 5 গ্রাম, সোডিয়াম সালফেট 2.5 গ্রাম, আর মার্কুরিক ক্লোরাইড 0.25 গ্রাম, 0.25 গ্রাম, এটা 100 ml জলের মধ্যে এটা মিশ্রিত করে তৈরি করা হয়। এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা মূলত অসমোটিক টেনশনটার জন্য ই করে,
এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোলারিটি কত? এক্সট্রা সেলুলার ফ্লুইড, আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোলারিটি কত? জানা নেই। জানতে পারবে, কমান্ডের কথা আছে যখন তোমরা জানতে পারবে, ক্লাসে আমরা আলোচনা করে দেবো, বুঝতে পেরেছো? বডি ফ্লুইড এগুলি সম্বন্ধে যদি তোমাদের হয়েও থাকে, তাও আমি একবার সুযোগ পেলে লেকচার ক্লাসে আলোচনা করে দেবো। খুব সহজ জিনিস এগুলো, হ্যাঁ, এটার জন্য চিন্তা জানতে পারবে। এবং সেটার সঙ্গে ট্যালি করেই এটা তৈরি করা হয়েছে, যেমন 5% ডেক্সট্রোজ সেভাবে তৈরি করা হয়। ঠিক আছে, এখন এক্ষেত্রে ওই সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে অসমোলারিটি, সোডিয়াম সালফেটও তার সঙ্গে তার কন্ট্রিবিউশনও আছে। আর সোডিয়াম ওই Na2SO4 যেটা, সেটার হচ্ছে কি রুলো ফর্মেশনে বাধা দেয়, যে করে হোক রুলো ফর্মেশন জানো, তার বেশি রুলো ফর্মেশন মানে এটা হচ্ছে কয়েন যদি উপর উপর রাখা হয় যেরকম চাই, সেটা হচ্ছে রুলো ফর্মেশনে বাধা দেয়। রুলো ফর্মেশনের উপর তুমি গুনবে কী করে? একটার উপরে যদি একটা থাকে, ছড়িয়ে না পড়লে পরে রুলো ফর্মেশনে বাধা দেয়। আর মার্কুরি ক্লোরাইড যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে ওটা প্রিজারভেটিভ হিসাবে, ওটা অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি মাইক্রোবিয়াল। সেটা মার্কারি একটা ক্ষতিকর জিনিস, মার্কারি মানুষের ক্ষেত্রেও ক্ষতি করে। এই জন্য এখন ওই তোমার ওই কী বলে, ওই জন্য মার্কারি ম্যানোমিটারের বদলে অ্যানারয়েড বা অন্যগুলি বেশি ব্যবহার হয়। কিন্তু ওইটা তুমি সরাসরি দেখতে পাও। আর ওতে এগুলো অমূলক একটা মানে প্রিকশন, বুঝতে পেরেছো? এত জায়গায় এত লোক মরছে, একটা পেপারে দেখছিলাম প্রতি বছর ভারতে 1.5 লক্ষ লোক শুধু অ্যাক্সিডেন্টে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, ট্রেন না, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কাজে সেখানে একটুখানি পারদের থেকে কার এই হবে, একটু টক্সিসিটি হবে, সেই জন্য ওই পারদের ব্যবহারটা তুলে দেওয়া, এগুলো মানে অবান্তর জিনিস, বুঝতে পেরেছো তো? মার্কারিটা দিয়ে যে মার্কারিটা মানুষের পক্ষে ক্ষতিকর, অন্যান্য সৃষ্টির পক্ষে ক্ষতিকর, ফাঙ্গাস বা এদের তাদের পক্ষে ক্ষতিকর, সেই জন্য ওটা প্রিজারভেটিভ হিসেবে রাখা হয়। উদ্দেশ্যটা কি? একদিন তৈরি করে রেখে দিলাম, তারপর যেদিন আমি কাজ করব সেদিন সেখানটা নিয়ে ফিল্টার করে একটু নিলাম, নিয়ে আবার সেটা ব্যবহার করলাম। এটি বেশি করে যদি রেখে দেওয়া যায় অনেক দিন চলবে, রোজকে এটা তৈরি করবে। নর্মাল স্যালাইনও যেমন সাধারণত একবারে বেশি করেই তৈরি করা হয়, যেমন হয়তো 1 লিটার 2 লিটার করে তৈরি করা হয়, তুমি সেভাবে তৈরি করে নিলে, তারপর তুমি রেখে দিলে, কিছু কিছু করে প্রত্যেক দিন নিলে, হ্যাঁ, নিয়ে যদি ফাঙ্গাস হয়েও যায় তাতে কিছু নেই, একটু ফিল্টার করে নিলে, ফিল্টার করে দিয়ে সেটা আমাদের ক্লাসের কাজ হয়ে যাবে। এখন সেক্ষেত্রে ব্লাডটা আমাদের নিতে হবে এই যে পিপেট, এই পিপেটের মধ্যে কী আছে? এটা হচ্ছে স্টেম, এর ভিতরে কৈশিক নল আছে, ক্যাপিলারি এর ভিতরে আছে, হ্যাঁ, কৈশিক নল। আর এখানে যে বাল্বটা রয়েছে সেখানে রেশিওটা এরকমভাবে করা আছে যাতে এখানে 0.5 আরও দাগ আছে, এখানে 1, তারপরে এই বাল্বটা রয়েছে, এবং তারপরে এখানে 101, এখানে হচ্ছে 0.5, এটা 101 করা আছে, করা আছে। তারপরে এখানে একটা টিউব লাগানো আছে যেটার সাথে সাকশন করতে পারে, সাকশন টিউব। এখন সেক্ষেত্রে প্রিক করেও তুমি ব্লাড নিতে পারো, একটু ডিপ প্রিক করে নিতে হবে, অথবা সাপ্লাই যে তোমাদের যদি একজনের কাছ থেকে নিয়ে নেবে, নিয়ে সেটা দিয়ে সবাই 0.5 অবধি নিতে হবে। একটু সাকশন সবসময় ক্যাপিলারি অ্যাকশনে আসে না, যদি এসে যায় তো ভালো, যদি সাকশন করে যদি তুমি না, তারপর যদি মনে করো উপরের দিকে বেশি উঠে যায়, 0.5 বেশি, তাহলে তুমি এরকমভাবে করে সেটাকে বার করে দেবে। সাধারণত টিস্যু পেপার টাচ করাটা সেক্ষেত্রে ওয়াটারি পার্টটা নেবে, শুধু তাই নয়, হট করে নিচে নেমে যেতে পারে। সেই জন্য তুমি এভাবে আস্তে আস্তে করে 0.5 অবধি তুমি নেবে, এবং এইরকমভাবে তুমি দেবে যাতে লুমেনে যেন টাচ না হয়। তারপরে তোমার ওখানে সাপ্লাই করে দিল, হেমস ফ্লুইড সাপ্লাই করে দিল, সেই ফ্লুইডটা নিয়ে গিয়ে তুমি সাবধানে এই 101 অবধি তুলবে, হ্যাঁ, তুলবে। যদি একটু বেশি হয় তো হতে পারে, তারপর তুমি এটাকে হরাইজেন্টালি রাখবে, হরাইজেন্টালি রেখে এখানে এইবার তুমি করবে, এইভাবে তোমার রোটেট করতে হবে, হরাইজেন্টালি রাখবে। হরাইজেন্টাল না করলে পরে সেটা স্পিল ওভার করে যেতে পারে, গ্র্যাভিটিতে সেটা বেরিয়ে যেতে পারে, আর বেশিটা কম বেরোয়, কিন্তু ডাব্লিউবিসির যে ক্যাপিলারিটা ওর বোর্ডটা বেশি আছে, ডায়ামিটারটা বেশি আছে, তাই সহজেই সেটা বেরিয়ে যেতে পারে। ডাব্লিউবিসির ক্ষেত্রে আরও বেশি এটাই হতে হবে। যারা টেকনিশিয়ান যারা করে তারা করে কি, টিউবটা তো খুলে ফেলে তারপরে মার্কিং করা আছে 1, 2, 3 করে, ভিন্ন ভিন্ন রোগীর ক্ষেত্রে সেভাবে নিয়ে সেরকমভাবে এটা করলো, বেশ 2-3 মিনিট করে তারপর তুমি এটা রাখলে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে মিক্সিংটা হচ্ছে কোথায়? বাল্বে।
এখন বাল্বের এখানে গোড়াতে হচ্ছে 1, ওর উপরে হচ্ছে 101, কাজেই এর মধ্যেই মিক্সিংটা হচ্ছে। আর বাদ বাকি যে ক্যাপিলারি পার্ট যে রয়েছে সেটা মিশ্রণে অংশ নিতে পারছে না, ফিজিক্যালি আসতে পারছে না, কি করে আসবে? সে তো অংশ নিচ্ছে না। এবং 1-এর উপরে 101-এর উপরে যে অংশটা রয়েছে, যার সঙ্গে টিউবটা লাগানো আছে, সেও কিন্তু অংশ নিতে পারছে না, কাজেই এর মধ্যে অংশটা নিচ্ছে। সেই জন্য এটা যখন মিশ্রণ হয়ে গেল, তখন তারপরে তোমার এখান থেকে 1 ফোঁটা 2 ফোঁটা ফেলে দিতে হবে, কারণ যেটা স্টেমের মধ্যে ছিল সেটা তো মিশ্রণে অংশ নেয়নি, কাজে সেটা ফেলে দিলে পরে যেটা ট্রু মিশ্রণ সেটা আমরা নিতে হবে। এবং এখানে যে মিক্সচার হচ্ছে এটা সাসপেনশন তৈরি করা হচ্ছে। এখানে ভালো করে যদি তুমি বলছো না সাসপেন্ড, আমি যদি তুমি এইভাবে যদি রোটেট না করো, তাহলে কি হবে? তাহলে দেখবে যে ঠিক মতন ডিস্ট্রিবিউশনটা সেটা আরও ইরেগুলার হবে। এটা তো কখনোই সলিউশন নয়, সেলগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে, কাজে কোনো জায়গায় বেশি কম হয়। যত তুমি মেশাবে তত সেখানে সাফল করলে পরে যেমন হয়, সেটা হচ্ছে তোমার সেখানে ডিস্ট্রিবিউশনটা তত ভালো হয়। ডিস্ট্রিবিউশন ভালো না হলে পরে সেখানে তোমার এরারটা বেশি আসবে, এরার বেশি আসবে। হ্যাঁ, সেই জন্য এটা করতে হবে। এবং নজর রাখতে হবে যে তুমি যখন ব্লাডটা নিচ্ছ, যদি এয়ার বাবল চলে আসে তাহলে সে স্পেসটা নিয়ে নিতে হবে। এবং এটা অ্যাবসলিউটলি ড্রাই রাখতে হবে। এটা তার মানে ড্রাইটা কী করে, সেটা কী করে বোঝা যাবে? এখানে যে রেড বিটটা থাকবে সেটার কি কাজ? একটা হচ্ছে মিশ্রণে সাহায্য করা, প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে যে এটা অ্যাবসলিউটলি ড্রাই কিনা। যদি এটা ফ্রিলি মুভ করে তাহলে বুঝতে পারবে এটা ড্রাই আছে। ফু দিলে পরে বা এমনি নড়াচড়া করলে পরে সেটা ফ্রিলি মুভ করবে, এটা লেগে রয়েছে। কাজে এটা দিয়ে তোমরা যেটা করবে সেগুলো দেখবে সব মুভ করছে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে এটা এবং রেড বলের চট করে চেনাও যায়। আর আর সঠিকভাবে দেখতে গেলে পরে এই 101 এটা দিয়ে তোমার একদম শিওর হবে যে এটা আরবিসি পিপেট। কারণ এটা আরবিসি মেজার করা ছাড়াও অন্য কিছু করার জন্য ব্যবহার করা যেতে পারে। যদি ডাব্লিউবিসি কাউন্ট খুব বেশি হয় তাহলে আরবিসি পিপেটও ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, অন্যান্য জিনিসও কাউন্ট করা যেতে পারে। এখন সেই জন্য এটা তুমি এটা আর 100 যদি এখন যদি বাবল আসে তাহলে তোমার কম ব্লাড হবে। আর এটা ড্রাই না থাকলে কি অসুবিধা হবে? এটা যদি ড্রাই না করা যায় তাহলে কি পরীক্ষায় কি ত্রুটি আসতে পারে? যদি এটা ওয়েট থাকে, যদি ড্রাই না হয় তাহলে সেটা কি অসুবিধা হতে পারে? সাধারণ বুদ্ধিতে কি মনে হয় তোমাদের? সব কিছু বইয়ে লেখা থাকে না, তোমার কিছুটা তোমার এই বুদ্ধি খরচ করতে হবে। হ্যাঁ, প্রিফ্রন্টাল কর্টেক্স বা ব্রেনের এতটা সারফেস এরিয়া, সেটা ব্যবহার একটু করতে হবে তোমার। হ্যাঁ, কোনো জায়গায় একটু দরকার পড়ে। ওয়েট থাকলে কি হবে? তোমার কি উত্তর হবে? যে একেই তো ক্যাপিলারি লুমেন, তারপর যদি একটা ওয়াটারের লেয়ার থাকে তাহলে ব্লাড তো আরও কম আসবে। তাহলে তোমার সেই মানে খুবই কম ব্লাড তুমি ট্রু সিগন্যালে পাবে। তার মানে কী হবে? সেখানে কাউন্টটা হচ্ছে মানে অনেক কম হবে, ট্রু কাউন্ট থেকে অনেক কম। এই জন্য অ্যাবসলিউটলি ড্রাই থাকা উচিত। কী করে বুঝবে? যে দেখবে একটু ফু দিচ্ছ অথবা নাড়াচাড়া করছো, দেখছি বিটটা যখন ফ্রিলি মুভ করছে তখন বুঝতে পারছো না এটা আছে, তার মানে ড্রাই আছে। কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে সবসময় ড্রাই থাকে না, কারণ কালকে যে হয়েছে তার আগের দিনও হয়েছে, তা সেগুলো অতটা শুকায়নি। এই শুকাবার জন্য যে নিয়ম সেগুলো দেওয়া আছে, ভিন্ন ভিন্ন ভালো প্র্যাকটিক্যাল বইয়ে দেওয়া আছে, ডেসি লুইস বা এই সমস্ত বইয়ে দেওয়া আছে যে এটা কী করে পরিষ্কার করতে হয়। প্রথমে জল দিয়ে পরিষ্কার করতে হয়, তারপরে এটা ভালোভাবে পরিষ্কার করার পর তারপরে অ্যাসিটোন দিয়ে রিন্স করতে হয়, দিয়ে তারপরে এটা ড্রাই হয়। হ্যাঁ, এবং সেটাও ভালোভাবে, কিন্তু সেটা এসব প্র্যাকটিক্যাল বই অতটা দেওয়া নেই, প্রয়োজনও পড়বে না, এটা তোমার দায়িত্ব নয়, সেটা টেকনিশিয়ানদের সেটা দরকার। তারপরে এখন যদি তোমার যদি মনে করো পুরোপুরি ব্লাড উঠলো না, মানে তুমি মিক্সতে এতটা তুমি তুলতে পারলে না যে কোনো কারণে হোক, তারপরে কী হবে? কাউন্ট সেখানে হবে, ডিফেক্টিভ হবে। অথবা 101-এর উপর যদি চলে যায় তাহলেও সেখানে লো কাউন্ট হবে। 101-এর উপর যদি চলে যায়, বাল্বের 101-এর উপর দিয়ে যদি চলে যায় তাহলেও কিন্তু সেখানে কাউন্ট কমে যাবে। 101-এর উপর যদি চলে যায় তাহলে কাউন্টটা কেন কমে যাবে? এটা সাধারণ বুদ্ধিতে কি মনে হয়? হ্যাঁ, এই যে মনে করো ব্লাডটা তুমি তুলছো, 0.5 অবধি ব্লাড তুললে, তারপরে তুমি হেমস ফ্লুইড নিচ্ছ, টানছো, টেনে তুলছো, তো এই দাগটা ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কাউন্টটা কম হবে। কেন কম হবে? ট্রু কাউন্ট থেকে কেন কম হবে? বললাম যে এগুলো সব বইয়ে লেখা থাকে,
এটা যখন পড়তে হয় তখন নিজেরা এটা বিচার করে নিতে হয়, বুঝতে পেরেছো? তার কারণ প্রথমে ব্লাডটা ছিল, তারপর ফ্লুইডটা ঢুকেছে, ফ্লুইডটা ঢুকে যখন এটা তো প্রসেসটা চলছে, তোমার তুমি 101-এ গিয়ে থামতে পারলে না, 101-এ গিয়ে থেমে যাওয়া উচিত ছিল, থামতে যখন পারলো না তখন তুমি ঠিক উঠেছিল, তারপর যেই তুমি আরও টানলে তখন যেই অংশটা 101-এর উপর উঠলো তার ভিতরে ব্লাড রয়েছে, ব্লাড রয়েছে মানে আরবিসি রয়েছে, কাজেই সেটা তো ডাইলুশন অংশ নিল না। এখানে যেমন 1-এর নিচে ডাইলুশন হচ্ছে না, ওখানে 101-এর উপর ডাইলুশন হচ্ছে না, সেখানে তো ক্যাপিলারি, বুঝতে পারছো তো? তেমন কিছু আরবিসি লস্ট হয়ে গেল, কাজে সেখানে এর জন্য কাউন্টটা কম হবে। সব জিনিসেই প্রত্যেকটা চ্যাপ্টারই বা তুমি যখন পড়বে, একটা চিঠির ভাষা তো সে লিখে গেছে, তার পক্ষে তো এত ইলাবোরেট করা সম্ভব নয়, এবং সেখানে ইন বিটুইন দি লাইন্স কিছু কিছু লেখা থাকে, সেটা করতে হয়, সেটা প্র্যাকটিক্যাল বই বা কোনো জায়গায় অত লেখা থাকে না। সেটা এই জন্য প্রশ্ন যখন জিজ্ঞাসা করে তখন সেটা সাধারণ জ্ঞান বুদ্ধিতে উত্তর দিতে হয়। যেরকম মনে করো যে কোনো একজন লোক এসে তোমাদের পরীক্ষা নিতে এসে জিজ্ঞাসা করলো তুমি অনেক ভালো পেরেছো, তখন তোমাকে বললো যে এই যে এতগুলো দাগ রয়েছে, তো একটা দাগ থাকলেই তো হতো, 0.5 আবার 1, এত এই দাগে 0.5 1 এই দুটো দাগ, এটা দুটো দাগ থাকার কি সুবিধা রয়েছে? কিছু একটা তো কারণ রয়েছে, যারা এগুলো তৈরি করেছে তারা আমাদের তুলনায় বুদ্ধিমান, কাজে সেক্ষেত্রে কেন উদ্দেশ্য রয়েছে? এখন তোমাকে জিজ্ঞাসা করি যে এতজন জিজ্ঞাসা করছি 0.5 1 দুটো দাগ থাকার কি দরকার? তখন তোমার উত্তর হবে যে যদি আমার জানা থাকে যে এটা যদি অ্যানিমিয়া থাকে, গ্রস অ্যানিমিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমি ব্লাডটা বেশি নেব, আমি ডাইলুশনটা কম করব। আবার যদি পলিসাইথিমিয়া থাকে তাহলে পরে এত সংখ্যা ছড়িয়ে পড়বে, যার ফলে সে গুনতে অসুবিধা হবে, সেক্ষেত্রে 0.5-এরও কম নিতে পারি, 0.5 নিতে পারি, 0.5-এরও কম নিতে পারি, সেখানে ডাইলুশন ফ্যাক্টরটা সেখানে চেঞ্জ করে নিতে হবে। সাধারণত 0.5-এ নেওয়া হয়, 0.5 নিলে পরে এখানে 101 মাইনাস 1 তাহলে 100, 0.5 ব্লাড আছে তোমার 100-র মধ্যে, 2 দিয়ে গুণ করলে পরে 1 ভলিউম আছে 200 ভলিউমের মধ্যে, ডাইলুশন ফ্যাক্টরটা হচ্ছে 200, যেটা তুমি ক্যালকুলেশন করবে সেটার সঙ্গে 200 দিয়ে তোমাকে গুণ করে নিতে হবে, এইভাবে তাহলে তোমার জিনিসটা বুঝতে হবে। তাই সব জিনিসই সবসময় বইয়ে লেখা থাকে না, এটা তোমাকে কিছুটা বিচার বিবেচনা করেও সেটাকে তোমাকে এটা জানতে হয়। এবং সেগুলো অনেক সময় প্রশ্ন করেও, কারণ করে যে লোকটা করছে তার মানে ওরিয়েন্টেশনটা কীরকম আছে, এটার জন্য এটা হচ্ছে আরবিসি পিপেট সম্বন্ধে জানলে এটা। তারপর তোমার হচ্ছে এবার এই নুবায়ার এই কাউন্টিং চেম্বারটা সম্বন্ধে জানতে হবে, এটা স্লাইড ছাড়া কিছুই নয়। এখানে হচ্ছে দেখো মাঝখানে এই যে সেন্ট্রালে এটা একটা প্ল্যাটফর্মে ধরতে পারো, যাই হোক দুটো প্ল্যাটফর্ম ধরো, এই দুটো প্ল্যাটফর্ম আছে এবং সেটা একটু অবলিকলি দেখলে পরে দেখবে তুমি এখানে দাগ কাটা অংশ দেখতে পাবে, গ্রিড দাগ কাটা অংশ আছে, খালি চোখে সেটা দেখা যায়। তুমি সেটা নাড়াচাড়া করলে পরে তুমি দেখতে পাবে যে কিছু একটা দাগ কাটা আছে এর মাঝামাঝি জায়গায়, এবং দুটোর মাঝে একটা গ্রুপ রয়েছে। গ্রুপ হচ্ছে মানে কি একটাতে ফ্লুইড যেন আরেকটাতে না আসে। তোমার এমন হতে পারে তুমি দেখবে যে একটা কভার স্লিপ যখন দেবে তখন দুটোতেই কভার করে গেছে, কাজে ফ্লুইড যখন দিতে হবে একটা যখন চার্জ করবে সেটা যেন ফ্লুইডটা যেন এই পাশে না যায়। আর এর দুপাশে দুটো প্ল্যাটফর্ম রয়েছে, এই দুটো প্ল্যাটফর্ম থাকার উদ্দেশ্যটা হচ্ছে এই প্ল্যাটফর্মের সঙ্গে এই যে সেন্ট্রাল যে প্ল্যাটফর্ম, দুপাশে যে ল্যাটারাল যে প্ল্যাটফর্ম যেটা রয়েছে তার থেকে 1/10 ডেপথে এটা রয়েছে। তার মানে উপরে তুমি যখন কভার স্লিপ দিচ্ছ, কভার স্লিপের তখন যেখানে কভার স্লিপের যে আন্ডার কভার স্লিপটা দুটো ল্যাটারাল প্ল্যাটফর্ম সেটাকে সাপোর্ট করে রয়েছে, তার আন্ডার সারফেসটা এই যে এখানে যে গ্রিড রয়েছে প্ল্যাটফর্মের যে ফ্লোর তার থেকে 1/10 সেটার উপরে থাকছে, 1/10 মিলিমিটার সেখানে এটা থাকছে, ডেপথ থাকছে, এটা মানে গভীরতা থাকছে। তাহলে তুই করবে কি করে, ভলিউমটা করবে কি করে? হ্যাঁ, আর এখান থেকে যে গ্রিডটা যেটা রয়েছে সেটা থেকে তুমি সারফেস এরিয়াটা বার করতে পারবে, এরিয়া আর হাইট করলে তবেই তো তুমি পাবে যে সেটার ভলিউম কত আছে। এখন এটার জন্য যেই ঘরটা কাটা আছে 9 মিলিমিটার স্কোয়ার করা আছে, এই যে দেখবে তোমাদের বইয়ের ছবি দেওয়া আছে, আর ওখানে ফোকাসও করে দিয়েছিল, ফোকাস করে দিলে পরে বোঝা যায় সেই, আর এখানে তোমার ছবি রয়েছে, সব বই ছবি দেওয়া থাকে। এই তোমার এই যে এরকম 9 মিলিমিটার স্কোয়ার তোমার এটা দেওয়া আছে,
হ্যাঁ, এটা হচ্ছে 9 মিলিমিটার, 1 2 3 1 2 3 3 3 9, এটা হচ্ছে আছে। এবং সেক্ষেত্রে এই এবং এই চারপাশে যেটা রয়েছে এগুলো সব 1 মিলিমিটার স্কোয়ার। এবং এ পাশে এটা হচ্ছে, এবং এখানে তোমার 16টা করে ঘর করা আছে। এটা হচ্ছে WBC কাউন্টের জন্য, এটা পরের সপ্তাহে করবে WBC কাউন্ট। আর মাঝখানে যে স্কোয়ারটা রয়েছে সেখানে 25টা ঘর করা আছে, প্রত্যেকটা ঘর আবার 16টা করে ঘরে বিভক্ত আছে। তার মানে এখানে যে টোটাল হচ্ছে, এখানে তোমার 9 মিলিমিটার স্কোয়ার, আর মাঝখানে যে RBC স্কোয়ার সেটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, এবং তার মধ্যে 25টা ঘর আছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্কোয়ার। আর স্মলেস্ট স্কোয়ার হচ্ছে যেখানে 16টা করে ঘর প্রত্যেকটা করা আছে, গণনার সুবিধার জন্য। তাহলে তুমি গণনা করবে কি করে? এক জায়গায় যদি ছড়িয়ে পড়ে তো গণনা করা যায় না, সবটাই সেগমেন্ট সেগমেন্ট করে করা হয়। ইলেকশনে কত লোক ভোট দেয়, সব জায়গায় সেগমেন্ট সেগমেন্ট করে এটা ভাগ করা হয়, যে কোন সেগমেন্টে জিতছে কোন সেগমেন্টে হারছে, এই সমস্ত করে এগুলো করে। হ্যাঁ, এইসব। তাহলে এখানেও সেই একই সিস্টেম করা আছে। 16টা ঘর করা আছে কি জন্য? WBC RBC তুমি গণনার সুবিধা হয়, তুমি সেভাবে ক্ষোভ করবে তবে সেখানে গণনা করতে পারবে। এবং এখানে তোমার তুমি দেখবে যে 5টা ঘরে নেওয়া হয়, 4 কোণায় 4টে আর মাঝখানে একটা ঘর। তাহলে সেক্ষেত্রে তোমার এটা কি ছড়িয়ে থাকবে বেশি, ডিস্ট্রিবিউশন থাকবে, কারণ এটা তো সাসপেনশন, সলিউশন না, সমসত্ব নয়, এটা হোমোজেনাস নয়। কাজে সেক্ষেত্রে তোমার সাসপেনশনের ক্ষেত্রে স্যাম্পলিংয়ের করতে হলে পরে ভিন্ন ভিন্ন এরিয়া থেকে নিতে হবে। যেন ভালো করে যদি মিশিয়ে নাও তাহলে পরে দেখবে যে মোটামুটি কাছাকাছি আসবে। 5টা ঘরে এখানে করতে হবে, 25টা ঘর মিলিয়ে তাহলে ক্যালকুলেশনটা কি হবে? এখানে 25টা ঘর আছে, 25টা ঘর মিলে হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে পরে 5টা হচ্ছে 1/5, আর হাইট হচ্ছে 1/10। তাহলে 1/50 কিউবিক মিলিমিটার ডাইলুটেড ব্লাডের মধ্যে n সংখ্যক সেল রয়েছে। তাহলে 1 কিউবিক মিলিমিটারের কত রয়েছে ডাইলুটেড ব্লাডে? তার হচ্ছে n × 50, ডাইলুশন ফ্যাক্টর হচ্ছে 200। তাহলে n × 50 × 200 করলে পরে কি হবে? 10,000 হবে। 10,000, এই যে এখানে 10,000, এটাই তোমার কিউবিক মিলিমিটারে বা মাইক্রোলিটারে প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে তোমার ব্যাপার। এখন এটা থেকে তুমি বুঝতে পারবে যে তুমি এক একটা ছোট ঘরে কটা করে পেতে পারো। এখন যদি এটা যদি মনে করো এই যে কাউন্টটা যেটা হলো, এটা যদি 5 মিলিয়ন হয়, হ্যাঁ 5 মিলিয়ন হয়, এটা যদি 5 মিলিয়ন, 5 × 10⁶, কাজেই n হবে 500। এবং এটা ছড়িয়ে রয়েছে কত জায়গায়? 5টা ঘর নিয়েছো, 500 × 80, 80টা ঘরের মধ্যে 500টা ছড়িয়ে পড়েছে। তাহলে এক একটা ঘরে কতটা থাকবে? 500কে 80 দিয়ে ভাগ করলে যা হয়, এটা একটা শূন্য চলে গেল উপর নিচে। তাহলে 50কে 8 দিয়ে ভাগ করলে কি হবে? 6টা 48, 6টা 7টা 8টা এরকম থাকবে। কাজে একটা লোক যদি পলিসাইথেমিয়া থাকে তাহলে পরে সেখানে যদি ডাবল থাকে তাহলে তার গুনতে অসুবিধা হবে, এটা গুনতে অসুবিধা হবে না, সেই জন্য ডাইলুশনটা তোমার 0.5-এর বেশি করবে। আর কারোর যদি অ্যানিমিয়া থাকে তাহলে ডিস্ট্রিবিউশনটা কম হবে, তাহলে বেশি পরিমাণ ব্লাড রাখলে পরে সেখানে এরারটার সম্ভাবনা কম থাকে, গুনতেও সুবিধা হবে। বুঝলি? এই জন্য তোমার এগুলো এইভাবে তোমার ক্যালকুলেশনে এইভাবে করবে। হ্যাঁ, নিজেও বুঝতে পারবে। যদি দেখা যায় যে খুব বেশি পরিমাণে আসছে তাহলে পরে কি হতে পারে? সেখানে তোমার চার্জিংয়ের ডিফেক্ট হচ্ছে। চার্জিংটা কি? চার্জিংটা হচ্ছে যে এখানে তোমার এই যে এইবার এই যে কাউন্টিং এরিয়াটা, এটাকে মাইক্রোস্কোপে আমাদের এটা করতে হবে, মানে ফোকাস করতে হবে। ফোকাস তোমার মোটামুটি শিখে নিয়েছো, কারণ মিয়ারটা বা এগুলো করা তোমাদের প্রত্যেকে হাতে নিয়েছো। তাহলেও একটুখানি বলে দেওয়া দরকার। স্ক্যানিং বা লো পাওয়ারে ফিল্ডটা বেশি পাওয়া যায়, যার ফলে সেটা ট্রেস করতে সুবিধা হয়। আর সরাসরি হাই পাওয়ারে করতে গেলে পরে ওই ছোট এরিয়াটা আনতে অনেক সময় দেরি হয়, এবং সেটা বিজ্ঞানসম্মত নয়। এখন এটার উদ্দেশ্যটা কি, কিভাবে তুমি এটাকে করবে, মানে ফোকাস করবে, সেটা একটু দেখে রাখো। তারপরে আমি এই গত 2 দিন যারা ছিল তারা আমি বলে দেওয়ার পরে তারা সবাই একবারই ওখানে গিয়ে করতে পেরেছে, কোনো অসুবিধা কিছু হয়নি। এখন এখানে তোমার যে বিজ্ঞানসম্মত যেটা তত্ত্বটা আগে বুঝে নাও। এখানে স্ক্যানিং আছে, 5 নিলাম। হ্যাঁ,
এখন এখানে লাইট টাইটগুলো ওই করে কন্ডেন্সারটা নিচে নিচে থাকলো, লাইট জ্বলছে, এখানে লাইট জ্বালার সুযোগ নেই। কিন্তু তুমি জিনিসটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে যে এখানে যখন আমরা এই এই যে ক্লিক করলো, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হলো, এই অবজেক্টিভটা এখানে আসলো। অবজেক্টিভের মধ্যে লাইটটা কোন জায়গা দিয়ে যাবে, অ্যাপারচারের সেন্টার দিয়ে ভার্টিক্যালি যাবে, সেটা হচ্ছে অপটিক অ্যাক্সিস। এখন আমি এটা যখন রাখবো লো পাওয়ারে, প্রথমে কারণ খুঁজে পেতে অসুবিধা হয়, তখন আমি যখন এটাকে রাখবো তখন আমি সরিয়ে নিয়ে এমনভাবে রাখবো, মনে করো পোস্টেরিয়রটা পিছনেরটা আমি নিচ্ছি, তাহলে পোস্টেরিয়রে আমি যখন নিচ্ছি তখন এখানে আমি এটাভাবে না সরাবো, এবং আমি এটাকে ঘুরিয়ে এমন জায়গায় নিয়ে আসবো যে অবজেক্টিভের ঠিক অপোজিটে থাকে, এদিক ওদিক দেখে অবজেক্টিভের অপোজিটে গ্রিডটা যেন থাকে, ওটা সেন্ট্রাল প্ল্যাটফর্মের মাঝামাঝি রয়েছে। তাহলে পরে এই অবজেক্টিভের কাছাকাছি যখন নিয়ে আসলাম, তখন এটা যেহেতু কোম্পানি তৈরি করে দিয়েছে একদম ওইরকমভাবে যে অপটিক্যাল অ্যাক্সিস বরাবর, কাজে তার বরাবর যদি থাকে তাহলে পরে তুমি দেখবে সম্ভাবনা এটা তোমার কাছাকাছি, মানে ওর মধ্যেই থাকবে, ওইটাও অপটিক অ্যাক্সিস চলে এসছে। এইবার তুমি করবে কি, এটাকে উপর দিকে উপরে তুলবে, লাইট জ্বালা থাকলে তুমি সেখানে বুঝতে পারবে। এখানে ইন্টেন্সিটি অত বেশি দরকার পড়ে না, প্রয়োজনে লাইটটা তুমি কন্ট্রোল করে নেবে, এই সাইড থেকে হোক বা কন্ডেন্সার থেকে হোক লাইটটা কন্ট্রোল করে নেবে, তাহলে তোমার ফোকাসে চলে আসলো। এর পরে তুমি যদি লো পাওয়ার বা স্ক্যানিংয়ে যদি দাও, তাহলে পুরো এরিয়াটা তুমি দেখতে পাবে, ডাব্লিউবিসি স্কোয়ার জন্য কর্নার স্কোয়ারগুলো এবং আরবিসি স্কোয়ারটা বুঝতে পারবে। এইবার তুমি সেই অবস্থায় রেখে তুমি যদি করো, তারপরে এটা বার করে নিলে, অথবা তুমি হাই পাওয়ারে নিয়ে এলে, এরপরে ঘুরিয়ে নিয়ে লো পাওয়ারে, তারপর হাই পাওয়ারে নিয়ে এসে তারপর সেটা তুমি ফোকাস করে নিয়ে সেই অবস্থায় রেখে সাবধানে এটা বার করে নিলে, ওই অবস্থায় থাকলো। এইবার তুমি কি করবে, এবং এইবার একটা কভার স্লিপ দিয়ে একটুখানি গ্যাপ রেখে, কভার স্লিপ দিয়ে একটুখানি সাইড থেকে গ্যাপ রাখবে। কভার স্লিপটা দুপাশে প্ল্যাটফর্মের উপর ছড়িয়েছে, এর ভিতরে যে মাঝখানে চিঙ্ক পাওয়া যাচ্ছে, মানে এই জাংশনটা পাওয়া যাচ্ছে, যে তোমার এই কভার স্লিপ আর স্লাইডের, মানে আর সাইডই বলছি আমি, নুবার কাউন্টিং চেম্বার, এখন তারখানে ওখানে একটু দুপোটা ফেলে দিয়ে তারপরে একটুখানি অবলিকলি ধরলে পরেই টাচ করলে পরেই সেখান থেকে ক্যাপিলারি অ্যাকশনে সেটা চলে যাচ্ছে, অপটোমেটিক চলে যাবে। এবং ড্রপটা যেন এরকমভাবে নেবে, একটু ব্লো করতে পারো যদি অসুবিধা হয়, কিন্তু সেটা যেন দুপাশের গাটারে বা মোটে বা এই ধরনের বা এই কোনো গ্রুপে যেন না যায়, এবং একবারে করার চেষ্টা করবে যেন বাবল না আসে। বাবল আসলে পরে সেখানে ডিস্টারবেন্স হতে পারে, তাহলে সেখানে হাইটটা ঠিকমতো মেনটেন হবে না, কাজেই একদম স্মুথলি যেন ছড়িয়ে পড়ে। অনেক সময় যদি উপরে একটু ফোটা পড়ে, একটা টিস্যু পেপার দিয়ে সেটাকে তুলে নিলে সাবধানে, তারপর তুমি এটাকে ফোকাস করাই আছে, সেই অবস্থায় তুমি যেই রাখবে সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে এরিয়াগুলো। তারপরে এই 5টা ঘর কেটে নিতে হবে, এরকমভাবে ঘর কেটে নিয়ে সেটা গণনা করতে হলে পরে কি, এটা যখন ছড়িয়ে পড়বে তখন তোমার একটা যেন একবারই কাউন্ট হয়, একটা আরবিসি যেন একবারই কাউন্ট হয়, বারবার যেন কাউন্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। সেটা নজর রাখার জন্য তোমার কি ব্যবস্থা নিতে হবে, এই যে মনে করো এরকমভাবে সব ছড়িয়ে গেছে, তখন আমি যদি এখন যেগুলো মাঝখানে রয়েছে সেগুলি গণনা করতে অসুবিধা নেই, কিন্তু যেগুলো বর্ডারে রয়েছে তা সেটা আমাকে দেখতে হবে, সেটা আমার ভিতরে যে বর্ডার মধ্যে পড়ে গেছে, তখন কি করবে, তখন তুমি করবে কি, এই জন্য আইদার এল প্যাটার্ন অথবা এরকমভাবে তুমি নেবে। এল প্যাটার্নে যদি নাও, মনে করো এই ঘরটা গণনা করছো, তারপরে এরকম তোমার 16টা ঘর আছে, দুটো দিয়ে তুমি জিনিসটা বুঝতে পারবে। মনে করো এক্ষেত্রে 1 2 3 4 5 এটা তো নিলামই, আর মনে করো যদি আমি এল প্যাটার্নে করি 5 6 7 8 9 এখানে। এইবার যখন তুমি এই ঘরটায় আসবে, তখন তোমার এই দুটো তুমি তো কাউন্ট করেছো, এটা তুমি গুনছো না, তুমি তো এই বরাবর কাউন্ট করছো, কাজে সেক্ষেত্রে তোমার 1 2 3 4 5 6 এরকম, তাহলে উপরে 9টা হলো, নিচে 6টা হলো, আর এই যে দুটো কমন যেটা ছিল সেখানে মানে রিকাউন্টিং হলো না, এইভাবে তোমার করে যেতে হবে। করে গেলে কি হবে, 16টা ঘর যখন কাউন্ট হয়ে গেল, তাহলে পর কাউন্ট, তখন তো সেটা মনে করো আমি এরকমভাবে বড় বক্স দিয়ে দেখিয়েছি, তাহলে পরে হচ্ছে কি এই পাশের আর এই পাশের আমি যেহেতু বর্ডারের উপর পড়েছে সেগুলো আমি নিয়েছি, তাহলে সেখানে একটু এরিয়া আমি একটু বাড়িয়েছি, আবার এই দিকের এই দুটো আর এই দুটোকে উপেক্ষা করেছি, তাহলে হরে ধরে এরিয়াটা সমান হয়ে গেল, বুঝতে পারছো তো।
এর জন্য যখন একটা করবে, তুমি যদি ভাবো যে আমি এর প্যাটার্নে না করে আমি এরকম ভাবে করবো, তার কোনো ক্ষতি নেই। তুমি তাহলে পরে যখন করবে 16টা ঘর একটা ঘর, সেটা পুরোপুরি ওইভাবে করবে, তাহলে কোনো ক্ষতি নেই। এটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা যে 16টা ঘর যখন হয়ে গেল, আমি তখন একটা লাইন, এই দুটো লাইন পাচ্ছি, আর এই দুটো লাইনের উপরে আরবিসি গুলো বাদ দিচ্ছি, তাহলে হরে ধরে এরিয়াটা আমার সমান রয়ে গেল যেভাবে আমি চেয়েছিলাম। কাজেই আমাদের হচ্ছে ওইটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, 25টা দিয়ে তৈরি হয়েছে, 5টা দিয়ে কি হবে 1/5 মিলিমিটার স্কোয়ার, আর হাইট হচ্ছে 1/10, কাজেই 1/50 কিউবিক মিলিমিটারের ভিতরে আমরা সেলগুলো পেয়েছি। তাহলে একে কত পাচ্ছি, n×50, সেটা হচ্ছে ডাইলুটেড ব্লাডে, আর ডাইলুশন ফ্যাক্টর হচ্ছে 200, সেটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। কাজেই এখন তোমাদের এখন গিয়ে প্রথমে আগে ফোকাস করার চেষ্টা করবে। মোটামুটি সব জিনিসই আমি তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি।